ইম্পারেটিভটা হলেই হবে। আচ্ছা, তাহলে এর আগে আমরা ন্যারেশনের কী করেছি, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করেছি। তাহলে নিয়মগুলো মোটামুটি জানা আছে, প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি বল দেখি, কোনগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে? যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ, অর্ডার, অনুরোধ বা রিকোয়েস্ট আর উপদেশ বা অ্যাডভাইস বোঝায়, সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে এর আগে আমরা যেখানে টোল্ড ইউজ করছিলাম, আস্কড ইউজ করছিলাম, মানে আমরা অ্যাসার্টিভে টোল্ড ইউজ করেছি, ইন্টারোগেটিভে আস্কড ইউজ করেছি, সেখানে আমরা কি ইউজ করবো এবার? অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে বক্তা বসাও, তারপরে অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা শ্রোতা অ্যাডভাইসড বসাও, তারপরে শ্রোতা বসাও, তারপর টিও টু বা নট টু। অর্থাৎ যদি বাক্য পজিটিভ হয় তাহলে টিও টু, যদি বাক্য নেগেটিভ হয় তাহলে নট টু, আর মেইন ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স বসিয়ে দাও, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। তো এছাড়াও আরও বেশ কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি। কী কী ব্যবহার করতে পারি? মানে এই অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইসের পরিবর্তে বাক্য যেমন হবে তেমন, যেমন আমরা আস্ক ব্যবহার করতে পারি, বেগ বা বেগ, বেগ থেকে বেগড, কম্যান্ড থেকে কম্যান্ডেড, ফরবিড থেকে ফরবিডেড, ফরবিড থেকে ফরবেড হয়, রিমাইন্ড থেকে রিমাইন্ডেড, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড, আর্জ থেকে আর্জড, ইনভাইট থেকে ইনভাইটেড, ওয়ার্ন থেকে ওয়ার্নড, ইনস্ট্রাক্ট থেকে ইনস্ট্রাক্টেড, প্রপোজ থেকে প্রপোজড। এই শব্দগুলো কিন্তু আমরা ইম্পারেটিভে ব্যবহার করতে পারি। ফার্স্ট এক্সাম্পল যেটা আছে দেখো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক এ রেস্ট ফর 2 days। ডাক্তার পেশেন্টকে বলছে যে দুদিনের জন্যে তুমি দুদিন বিশ্রাম নাও। তাহলে এটা ডক্টর কিন্তু অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে পেশেন্টকে। তাহলে আমরা প্রথমে দ্য ডক্টর বক্তা বসাবো, লেখো লেখো লেখো, দ্য ডক্টর আমরা বক্তা বসিয়ে দেবো প্রথমে, দ্য ডক্টর। সেড টুর পরিবর্তে তাহলে আমরা এখানে বসাবো অ্যাডভাইসড, আর দ্য পেশেন্ট শ্রোতা বসে যাবে, যে না, সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড বসছে, শ্রোতা দ্য পেশেন্ট বসছে, যেহেতু বাক্য অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচকে আছে তাই টিও টু বসবে, আর তারপরে যা আছে তাই বসিয়ে যাবে, টেক এ রেস্ট ফর 2 days। 2 নম্বর যেটা আছে দেখে নাও, দ্য ম্যান সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে লোকটা আমাকে বললো যে এক্ষুনি বাড়ি যাও, এটা আদেশ বোঝাচ্ছে। তাহলে দ্য ম্যান বক্তা বসে গেল, সেড টুর পরিবর্তে অর্ডার্ড বসলো, মি শ্রোতা বসে গেল, টিও টু বসলো, টিও টু বসার পরে বাকি যেটুকু আছে গো হোম অ্যাট ওয়ান্স। এই ন্যারেশন যথেষ্ট সহজ। এটা 3 নম্বর যেটা রয়েছে দেখে নাও, দ্য ম্যান সেড টু দ্য বয়, লোকটা ছেলেটাকে বলল প্লিজ হেল্প মি টু লিফট দ্য লোড, আমাকে সাহায্য করো এই বোঝাটাকে তোলার জন্য। তো প্লিজ বললেই আমরা রিকোয়েস্টেড বুঝি। তাহলে দ্য ম্যান বক্তা বসে গেল, সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসলো, শ্রোতা দ্য বয় বসলো, টিও টু বসলো, তারপরে হেল্প হিম, মিটা হচ্ছে দ্য ম্যানকে বোঝাচ্ছে, তাহলে মিয়ের পরিবর্তে হিম হবে, হিম লিফট দ্য লোড, টু হবে না কিন্তু তারপরে, টু হেল্প হিম লিফট দ্য লোড। দ্য প্যারেড কমান্ডার সেড ক্যাডেটস মার্চ অন, প্যারেড কমান্ডার বললো হ্যাঁ ক্যাডেটসরা তোমরা এগিয়ে চলো। তাহলে এটা একটা কমেন্ট করেছে, কমান্ডার কমেন্ট করছে। তাহলে দ্য প্যারেড কমান্ডার বসিয়ে দাও বক্তা, এটা দুটো হতে পারে, অ্যাডভাইস নয়, অর্ডার্ড অথবা কমেন্ডেড, অর্ডার্ড হতে পারে অথবা কমেন্ডেড হতে পারে। এখানে দ্য ক্যাডেটসকে আমরা শ্রোতা হিসেবে নেব, অর্ডার্ড বা কমেন্ডেড দ্য ক্যাডেটস টু মার্চ অন। দ্য প্যারেড কমান্ডার অর্ডার্ড অবলিক কমেন্ডেড দ্য ক্যাডেটস টু মার্চ অন, আদেশ করলো তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য। 5 নম্বর বাক্য দেখো, ডোন্ট ফলো মি, আমাকে অনুসরণ করো না, সেড অনিশ টু সৌরভ, অনিশ সৌরভকে বললো। তাহলে এটা একরকম ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তাহলে আমরা অনিশ হচ্ছে বক্তা, বক্তা বসাও, ওয়ার্নড হবে, WARNED,
ওয়ার্নড সৌরভ, এটা যেহেতু নেগেটিভ তাই নট টু হবে, ফলো বসবে, আর মিটা হচ্ছে অনিশকে বোঝাচ্ছে তাই হিম হবে, নট টু ফলো হিম। দেখো বুঝতে পেরেছো কিনা?